পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যয়নপত্র বিতরণ, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সতর্ক থাকার কথা জানালেন নেতারা। যারা মনোনয়ন পাননি তারা আমরা প্রত্যাশা করি যে তারা দলের প্রতি কমিটমেন্ট থেকে, নেত্রীর প্রতি আস্থা থেকে দলীয় সিদ্ধান্ত যার পক্ষে রয়েছে তার পক্ষে কাজ করবে। দলীয় মনোনয়ন নিয়ে তৃণমূলে অসন্তোষের আশঙ্কা করছে না বিএনপি। এই মনোনয়নকে কেন্দ্র করে অসন্তোষের দাবানল নাই, যাকে দিতে পারে নাই তাদেরকে অন্যভাবে নিশ্চয়ই দল আগামী দিনে তাদেরকে দেখবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপরাধ প্রমাণিত হলেও মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন নিজামীর আইনজীবীদের। দোষ স্বীকার করে এ ধরনের আবেদন এটাই প্রথম, জানালেন অ্যাটর্নি জেনারেল। স্বাধীনতার ৪৪ বছরেও সুসংহত হয়নি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ ঘটছে জঙ্গিবাদের, মন্তব্য বিশ্লেষকদের। পার্বত্য শান্তি চুক্তির ১.৫ যুগ পূর্তিতে রাঙামাটিতে জনসংহতি সমিতির সমাবেশ। নানা বঞ্চনার অভিযোগ পাহাড়ের অধিবাসীদের, শর্ত দ্রুত বাস্তবায়নের দাবি। নিয়মিত অভিযান ও নানা পদক্ষেপের পরও দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর আশপাশের নদীগুলো। প্রশাসনের দুর্বলতাকেই দুষছেন পরিবেশবিদরা। এবং ৬টি পণ্যে পাটের বস্তা ব্যবহার নিশ্চিতে রাজধানীতে অভিযান। প্লাস্টিকের বস্তায় সার উৎপাদন অব্যাহত রাখায় নরসিংদীতে সার উত্তোলন বন্ধ। দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ও তৃণমূলের ত্যাগী নেতাদেরকেই পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ, এমনটাই জানিয়েছেন দলের নেতারা। মনোনীতদের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তারা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কয়েক ধাপের যাচাই বাছাই শেষে চূড়ান্ত হয় ২৩৫টি আসনের প্রার্থী তালিকা। সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে প্রার্থী বা তাদের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় প্রত্যয়নপত্র। সকাল থেকেই দলীয় সভানেত্রীর কার্যালয়ে চলে প্রার্থীদের মাঝে এই প্রত্যয়নপত্র বিতরণ। তাসিনা জেসির প্রতিবেদন। মনোনয়নপত্র সংগ্রহে আসা নেতাকর্মীদের ভিড়ে সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিতে কেউ এসেছেন সদর বলে, আর কারো পক্ষে তার প্রতিনিধিরা তা সংগ্রহ করছেন। গোপালগঞ্জ পৌরসভার সেবা করার জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি তাদের যে আশা আকাঙ্ক্ষা আমি এটা পালন করব। আখাউড়া পৌরসভার ব্রাহ্মণবাড়িয়া তাকজিল খলিফা কাজলের পক্ষে আমি মনোনয়নপত্রটা গ্রহণ করলাম। আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। এদিকে দলটির নেতারা জানালেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে প্রার্থীর জনসম্পৃক্ততা এবং দলের প্রতি আনুগত্য। প্রার্থীর জনসম্পৃক্ততা, দলের প্রতি তার কমিটমেন্ট, জনগণের প্রতি তার কমিটমেন্ট এবং বিজয়ের সম্ভাবনা, এই কয়টি বিষয়কে মাথায় রেখে পুঙ্খানুপুঙ্খানু পর্যালোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মনোনয়ন বোর্ড এটি যাচাই বাছাই করেই তারপরে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আশাবাদ ব্যক্ত করে বলেন, নেত্রীর প্রতি আস্থাশীল হয়ে সকলকে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে। সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও তা দলের বিজয়ে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন দলের এ নেতা। আমরা আশা করি যে এই দলের কেউই এ ধরনের কোনো বিদ্রোহী প্রার্থী হবেন না। একজনের ভাই, ভাগনা বা শালা হিসেবে সে কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস নিল কিনা, কোনো সেই জায়গাটায় আমরা লক্ষ্য রেখেছি। সে জায়গাটায় আমরা কখনোই আমাদের নেত্রী সে জায়গায় এক বিন্দু মাত্র ছাড় দেননি। এর আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোম ও মঙ্গলবার দুদফায় বৈঠক করে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত শেষে আজ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মেয়র প্রার্থীদের প্রত্যয়নপত্র বিতরণ করছে বিএনপি। আর তা নিতে সকাল থেকে ভিড় করছেন প্রার্থীরা।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই প্রত্যয়নপত্র বিতরণ শুরু হয়। পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান এই প্রত্যয়নপত্র বিতরণ করছেন। ঢাকার বাইরের কিছু প্রার্থীদের প্রত্যয়নের চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। দিনব্যাপী চলবে এই কার্যক্রম। গতকাল রাত থেকেই এই প্রত্যয়নপত্র বিতরণ শুরু করে বিএনপি। আজকের মধ্যে সবগুলো প্রত্যয়নপত্র দেওয়ার কাজ শেষ হতে পারে বলে জানা গেছে। চূড়ান্ত তালিকাটিও প্রকাশ করা হবে আজ। নতুন নিয়ম অনুযায়ী যেসব মেয়র প্রার্থী পৌর নির্বাচনে অংশ নেবে তারা দলীয় প্রতীক ধানের শীষে অংশ নেবে। এদিকে দলের মনোনয়ন নিয়ে তৃণমূলে অসন্তোষের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরের সময় সংবাদকে তারা জানান, পৌর নির্বাচনের প্রার্থীদের তালিকা যাচাই বাছাই করেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পরেও মাঠে থাকতে পারবে কিনা, পালিয়ে বেড়াতে হবে, পুলিশকে লোকেশন জানাতে হবে 24 ঘন্টা আগে। এসব কারণে বিএনপিতে এবার প্রার্থীদের মধ্যে নানা রকমের আতঙ্ক। উপজেলা এবং জেলা পর্যায়ে বিএনপি সংগঠন তারা কেন্দ্রের নাম পাঠিয়েছে, তৃণমূল থেকে পাঠানো এই সুপারিশ অনুমোদন করেছে, এভাবেই মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়নকে কেন্দ্র করে অসন্তোষের দাবানল নাই, কিন্তু ছোট ছোট যে মনের ক্ষোভ বা আগুন সেটা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা পৌর নির্বাচনের প্রত্যয়নপত্র বিতরণের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। লিপি। রাজু, আমরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছি, যদিও 11টার থেকে কিন্তু মেয়র পদের যে প্রত্যয়নপত্র বিএনপির পক্ষ থেকে তা দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আসলে সেই বিতরণটা শুরু হয়নি। তবে দলীয় সূত্রে জানতে পেরেছি হয়তো 3টার পর এই বিতরণ শুরু করবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা যখন থেকে এসেছি মেয়র পদপ্রার্থী কিংবা তাদের যে লোকজন তারা কিন্তু এই কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং তারা কিছুটা দুশ্চিন্তায় আছেন, কারণ আপনি জানেন যে আগামীকাল হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন নির্বাচন কমিশনার থেকে। তো এখান থেকে প্রত্যয়নপত্র নিয়ে তারা কিন্তু আসলে নিজ নিজ এলাকায় চলে যেতে হবে। তবে দলীয় সূত্রে যতটুকু জানিয়েছে, যেহেতু গতকাল ভোর রাত পর্যন্ত বিশেষ করে যে বিভিন্ন আনুষ্ঠানিকতা ছিল সেই কারণে আসলে দেরি হচ্ছে, তবে 3টার পর হয়তো শুরু হতে পারবে। তো আপনি জানেন যে আজকে কিন্তু ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যয়নপত্র দেওয়ার কথা, এবং এই দুটো দেওয়া হয়ে গেলে মোটামুটি বিভিন্ন বিভাগ গতকাল যেগুলো দেওয়া হয়েছে চট্টগ্রামের প্রায় সবগুলো পৌরসভার ফর্ম বিতরণ করা হয়ে গেছে। রাজশাহীতে কিছু বাকি আছে, যেমন রাজশাহীতে যে 49টি পৌরসভা নির্বাচন হওয়ার কথা তার মধ্যে 33টি দেওয়া হয়ে গেছে, খুলনা 30টির মধ্যে 27টি, রংপুরের 20টির মধ্যে 15টি এবং সিলেটে 4টি বাকি আছে। অর্থাৎ 16টি যে পৌরসভা নির্বাচন হওয়ার কথা তার মধ্যে 12টির প্রায় বিতরণ শেষ, এবং বরিশালের ক্ষেত্রেও আমরা বলতে পারি শুধুমাত্র 5। দর্শক, আমরা সংযুক্ত ছিলাম ফেরদৌস লিপির সঙ্গে। তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশান থেকে জানাচ্ছিলেন পৌর নির্বাচনে মনোনীতদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণের সবশেষ খবর আমরা জানছিলাম তার কাছ থেকে। এদিকে মনোনয়ন চূড়ান্ত হবার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী আমেজ বেড়ে গেছে কয়েক গুণ। মনোনীত প্রার্থীরা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি জোরে সোরে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। কোথাও আবার দেখা গেছে ভিন্ন চিত্র। বরগুনার বেতাগীতে বর্তমান মেয়র মোহাম্মদ আলতাফকে মনোনয়ন দেয়ায় সকাল সন্ধ্যা হরতাল পালন করছে উপজেলা আওয়ামী লীগ। আমাদের ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর অলিগলিতে পৌর নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে কাটাখালী পৌরসভার সব জায়গায় আলোচনা চলছে মনোনীত প্রার্থীদের নিয়ে। এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে একজন এবং বিএনপি থেকে একজনকে মনোনীত করা হয়েছে। এরপর থেকে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। তবে এখনো নির্বাচনী প্রচারণার মাঠে দেখা যায়নি বিএনপি মনোনীত প্রার্থীকে। এদিকে ভোটাররা মনোনীত প্রার্থীদের নিয়ে সন্তোষ জানিয়েছেন। রাজশাহী শহরের প্রবেশদ্বার আমাদের কাটাখালী পৌরসভা,
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমরা কিন্তু তৃতীয় শ্রেণী অতিক্রম করতে পারিনি। আমি আশা করি এবং বিশ্বাস করি যে এবার নির্বাচনে জয়লাভ হবে। জয়লাভ যদি হয়, ইনশাল্লাহ এই পৌরসভাকে আধুনিক এবং মডেল পৌরসভা বানানোর জন্য আমার একটা পরিকল্পনা রয়েছে। আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের খুবই জনপ্রিয়তা, একজন ভালো এক দক্ষ লোক, ওনার দ্বারাতে এই সম্ভব এই পৌরসভাকে উন্নয়ন করার জন্য। আমরা আশা করি তিনি যদি যেতেন তাহলে আমাদের এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আরো ভালো হবে। বরগুনার বেতাগী পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ আলতাফকে আবারও দলীয়ভাবে আওয়ামী লীগ মনোনীত করেছে। এর প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জড়ো হন হরতাল সমর্থকরা। এ সময় সেখানে প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত আলতাফের মনোনয়ন প্রত্যাহার করে এবিএম গোলাম কবিরকে মনোনীত করার দাবি জানান। কোন শক্তির অপশক্তির কারণে তাকে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন দিল আমরা জানি না। সেই চিঠি প্রত্যাহার করতে চাই। যদি সেই চিঠি যতক্ষণে প্রত্যাহার না হবে ততক্ষণে বেতাগী উপজেলা আওয়ামী পরিবার সব মাঠ থেকে ঘরে ফিরে যাবে না। আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট জেলার 3টি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর মধ্যে গোলাপগঞ্জে মনোনয়ন পেয়েছেন 2বারের মেয়র জাকারিয়া আহমদ পাপলু। এছাড়া কানাইঘাটে বর্তমান মেয়র লুৎফুর রহমান ও জকিগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে লড়বেন মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। এদিকে দলীয়ভাবে প্রার্থিতা পাওয়ার পর জয়ের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন জাকারিয়া আহমদ পাপলু। আমি আশা করছি যে বিগত ধারাবাহিকতায় আমি আগামীতে যে নির্বাচন, ইনশাআল্লাহ জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আগামী 30 ডিসেম্বর একযোগে দেশে 235টি পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক না থাকলে উন্নয়ন সম্ভব হয় না। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, গত 6.5 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে নিরাপত্তা, যোগাযোগ এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বেড়েছে। এ সময় ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়া সে দেশের সরকার এবং বিরোধী দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে যুক্তরাজ্যের বিদায়ী হাই কমিশনার রবার্ট গিবসন দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ব্রিটেনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক আরও জোরদার হবে। স্বাধীনতার 44 বছরে শুধু ভোটের রাজনীতিতে নয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এখনো শক্তিশালী করা যায়নি, আর তাই সুসংহত করা সম্ভব হচ্ছে না স্থিতিশীল অগ্রযাত্রা। রাজনৈতিক বিশ্লেষকরা এই মূল্যায়নের পাশাপাশি বলছেন, এই সুযোগে দ্রুত বিকাশ ঘটছে জঙ্গিবাদের। রিপোর্ট এহসান জুয়েলের। স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ, পতাকা আর মাতৃভূমির। সে স্বপ্ন বাস্তবায়নের পথে রাজনীতির বহু বাক বদল হয়েছে, ঘটেছে উত্থান পতন, সিংহাসনে এসেছে নতুন নতুন মুখ। তবে এখনো সুসংহত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম চলছে। এখনো এমন একটি রাষ্ট্র আর সমাজ ব্যবস্থার প্রত্যাশা যেখানে মানুষের অধিকার কিংবা সুযোগ নিয়ে কোনো বৈষম্য থাকবে না। ভবিষ্যৎটা খুব একটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কারণ রাজনৈতিক অস্থিরতা তো সব ক্ষেত্রেই প্রভাব ফেলে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা ব্যাপার থাকে। চালের কেজি 10 টাকা বাড়লেও আমরা কোনো রকমে টেনে টুনে 9 টাকা 10 টাকা কিনেই ফেলি। ভিশনারি লিডারশিপ যেটা আছে সেটা একটা সুস্পষ্ট অভাব আমরা দেখতে পাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ হচ্ছে শক্তিশালী জঙ্গিবাদের। আমরা একটা আশঙ্কার মধ্যে আছি যে একদিকে সংসদীয় গণতন্ত্র কাজ করছে না, আরেকদিকে জঙ্গিবাদের বিকাশ ঘটছে, এবং যেটা জনগণের পক্ষের যে রাজনৈতিক শক্তি সেটা কিন্তু বিকশিত হয়নি। আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক সহনশীল ধর্মনিরপেক্ষ একটা রাজনীতি আমরা চালিয়ে যাব, স্ট্রং ফাউন্ডেশন আমরা করতে পারিনি। জঙ্গিবাদ এখন মানুষের বিক্ষোভকে, ব্যর্থতার বোধকে ধারণ করছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, মিডিয়ার স্বাধীনতা, এমনকি যেখানে নির্বাচিত সরকার সেখানেও এগুলা মাঝে মাঝে হুমকির উপরে পড়ে যাচ্ছে। সব মিলিয়ে
আমরা বলতে পারবো না যে আমরা রাজনৈতিকভাবে অগ্রসর হয়েছি। সর্বস্তরে জনগণের শাসন, মত প্রকাশের সুযোগ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শিষ্টাচার প্রতিষ্ঠার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রকে অগ্রাধিকার দেয়া গেলেই সুদিন আসবে। নানা রাজনৈতিক সংকটের মধ্যেও বিশ্লেষকরা বলছেন এখনও দেশের তরুণদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে আকাঙ্ক্ষা আছে নতুন কিছু করার। আর মুক্তিযুদ্ধের চেতনায় প্রবহমান এইসব মানুষদের সংগঠিত করা গেলেই সম্ভব হবে সুপরিবর্তন। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামের আপিলে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। অপরাধ প্রমাণ হলেও বয়সের দিক বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন করেছেন তার আইনজীবীরা। দায় স্বীকার করে সাজা কমানোর আবেদন যুদ্ধাপরাধীদের মামলায় এটাই প্রথম বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। আজ প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে প্রায় 2.5 ঘণ্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন নিজামের আইনজীবীরা। আগামী 7 ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। গত বছরের 29 অক্টোবর বুদ্ধিজীবী হত্যাসহ 4টি অপরাধে তার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরের মাসের 23 নভেম্বর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন নিজামে। এদিকে যুদ্ধাপরাধের মামলায় দোষ স্বীকার করে মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন এটাই প্রথম বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। যদি সাক্ষ্য প্রমাণের উপরে আপনারা যদি কোনো একটা ধারায় অভিযোগে আমাকে দোষী সাব্যস্ত করেন, সেক্ষেত্রে আমাদের একটা অল্টারনেটিভ, যা নাকি আমরা ফৌজদারি আইনে সবসময় করি, বিকল্প নিবেদন থাকবে। তার বয়স, তার অসুস্থতা বিবেচনা করে সাজার ব্যাপারেও তাকে সেই ধরনের একটা মানবিক বিচার বিবেচনা করবে। জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের শীর্ষ আইনজীবীরা এই প্রথম তাদের একজন অভিযুক্ত নেতা যে অপরাধী সেটা স্বীকার করে নিলেন। আসামি পক্ষে আইনজীবীদের থেকে এরকম স্পষ্ট বক্তব্য দোষ স্বীকার করে নেওয়ার ব্যাপারে আমি এই প্রথম দেখলাম। ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির 1.5 যুগ পূর্তিতে রাঙামাটিতে জনসংহতি সমিতির সমাবেশ চলছে। সকাল 10টায় শহরের জিমনেশিয়াম চত্বরে এ সমাবেশ শুরু হয়। এতে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী সহ সকল স্তরের মানুষ অংশ নেন। সমাবেশে পার্বত্য জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, পিপিপির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম উপস্থিত রয়েছেন। ভূমি বিরোধ নিষ্পত্তি সহ পার্বত্য শান্তি চুক্তির আওতাভুক্ত 72টি ধারা বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ আয়োজন করেছে জনসংহতি সমিতি। 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয়েছে। শান্তি চুক্তি না হওয়ার কারণে আমরা এখানে জনসমাবেশ ডাকছি। আমরা এখানে শান্তি চুক্তি হওয়ার জন্য এখানে এসেছি। বাস্তবায়নে আমি একটা শান্তি প্রধান দাবি থাকবে শান্তি চুক্তির আসলে যথাযথ বাস্তবায়ন। সরকার যা দাবি করছে যে শান্তি চুক্তির 72টি ধারার মধ্যে 48টি ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে, 15টি ধারা আংশিক বাস্তবায়ন হয়েছে, 9টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়া আছে। এই দাবিটা যথার্থ নয়। দীর্ঘ 18 বছরেও ঐতিহাসিক এই চুক্তির ভূমি বিরোধ সহ স্থানীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এতে হাহাকার কাটছে না খাগড়াছড়ি ও রাঙামাটিতে বসবাসকারী পাহাড়িদের। এদিকে চুক্তি বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্ষমতাসীন দল ও জনসংহতি সমিতির। তবে বিশিষ্টজনরা বলছেন চুক্তি বাস্তবায়নে দুপক্ষকেই আন্তরিক হতে হবে। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজ ও খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে 1997 সালের এই দিনে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি আর স্থিতিশীলতা ফিরে আসার লক্ষ্যে সেদিন অস্ত্র জমা দেয় জনসংহতি সমিতির প্রায় 2500 সদস্য। চুক্তির পর অন্যান্য পার্বত্য জেলার মতো শান্তির স্বপ্ন দেখেন খাগড়াছড়ির বাসিন্দারা, কিন্তু আজও অমীমাংসিত রয়ে গেছে ভূমি বিরোধ সহ বড় ধরনের জটিলতাগুলো। পাহাড়িদের অভিযোগ সরকারের আন্তরিকতা না থাকায় ঐতিহাসিক চুক্তির পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না। যদি উন্নয়ন কিছু করতে হয় তাহলে পার্বত্য চুক্তি তা বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পদই নেই। যে সরকার 18 বছরে আজকে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, তারা অতি সহজভাবে আর এই চুক্তি বাস্তবায়ন করবে বলে আমি মনে করি না।
অন্যদিকে বছরের পর বছর ধরে চলা নানা বঞ্চনা যন্ত্রণা এখন ক্ষোভের রূপ নিয়েছে রাঙামাটির মানুষের কাছে। তাই চুক্তি বাস্তবায়নে সরকারের অনীহাকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি সহ বিভিন্ন পাহাড়ি সংগঠন। তবে কথা মানতে নারাজ ক্ষমতাসীন দলের নেতারা। এই দীর্ঘ সময়েও পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে ইতিমধ্যে জনসংহতি সমিতি অসহযোগ আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে তো আমাদের ওই ভূমি কমিশনার যেটা ছিলেন না, সেখানেও সরকার নিয়োগ দিয়েছেন। তো এইগুলি হয়ে গেলে একেবারে যেটা বলছেন যে কিছু হয় না, এই কথাটা ঠিক নয়। অন্যদিকে বিরোধ বিতর্ক ছাপিয়ে ঐতিহাসিক চুক্তির পূর্ণ বাস্তবায়নে দুপক্ষকে আন্তরিক হতে হবে বলে মনে করেন সুশীল সমাজ। এটা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবাধিকার যে লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে এগুলো থেকেও আমরা পরিত্রাণ চাই। সরকারের পক্ষ থেকে চুক্তির মোট ৭২টি ধারার মধ্যে ৪৮টি পুরোপুরি আর ১৫টি আংশিক বাস্তবায়নের কথা বলা হলেও মাত্র ২৫টি ধারা বাস্তবায়ন হওয়ার দাবি জনসংহতি সমিতির। সময় সংবাদ। দুর্নীতির ২ মামলায় শুনানিতে হাজিরা দিতে কাল আদালতে যাচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একথা জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সকালে তার আইনজীবী আরও জানান, শারীরিকভাবে তিনি অসুস্থ থাকায় আগামীকাল হাজিরা দেবেন না বেগম জিয়া। তবে তিনি সুস্থ হলে পরবর্তী শুনানিতে হাজিরা দিতে পারেন বলেও জানান সানাউল্লাহ। দীর্ঘ ২ মাস ১০ দিন পর লন্ডনে অবস্থান শেষে গত ২১ নভেম্বর বেগম জিয়া দেশে ফিরেছেন। দেশে ফিরে গত ২৬ নভেম্বর শুনানির দিন ধার্য থাকলেও সেদিনও হাজিরা দেননি তিনি। বেগম খালেদা জিয়া গত সোমবার দিন ঢাকা জজ কোর্টে বিশেষ আদালত ৯ এসেছিলেন। আমি গতকাল দেখা করেছিলাম যে আগামীকাল তিনি আসবেন কিনা। তিনি একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে আগামীকাল যাবেন না। সুস্থ হলে পরবর্তী তিনি অবশ্যই করে যাবেন। দুপুর সময় আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জ ও যশোরে গুলিতে ২ জন নিহত, আইন শৃঙ্খলা বাহিনীর দাবি বন্দুকযুদ্ধ। রাজধানীকে ঘিরে চারপাশের নদীগুলোর দখলকৃত জায়গা উচ্ছেদে অভিযান চালালেও কিছুদিন পর আবারও দখল হয়ে যাচ্ছে। যাতে আবার দখল না হয় এজন্য শীতলক্ষ্যা নদীর তীরে বনায়ন করার পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরিবেশবিদদের দাবি, শীতলক্ষ্যার জায়গা উদ্ধার হলেও প্রশাসনের ব্যর্থতার কারণে বুড়িগঙ্গা, বালু এবং তুরাগের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারছে না। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্ট। দিনের পর দিন নদী তীরবর্তী জায়গা দখল হচ্ছে, এতে পরিবেশ দূষণ সহ ঘটে নানা অনিয়মের ঘটনা। এই অবৈধ কার্যক্রম রুখতে নিয়মিত অভিযান চালায় বিআইডব্লিউটিএ সহ দায়িত্বশীল কর্তৃপক্ষ। আর পুনর্দখল ঠেকাতে বনায়নের ব্যতিক্রমী উদ্যোগ নেয় সন্তুষ্ট এলাকাবাসী। পাথর দেয়া, তারপরে বালু দেওয়া ভরাট ছিল। এখন গাছ লাগার পরে সুন্দর পরিবেশ গড়ে উঠছে। বাতাস টাতাস পাইতেছে, গাছ গাছ থাকলে ফল টল খাইতে পারবো মানুষ। শীতলক্ষ্যা নদী তীরে প্রায় ৪.৫ কিলোমিটার জায়গা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। ২ দফার উচ্ছেদের পরেও এখানে আবার অবৈধভাবে বালি এবং পাথরের ব্যবসা চলতো। বনায়ন করে দিলে একাধারে যেরকম নদীর পাড়ে স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ গড়ে উঠবে, পাশাপাশি দখল দূষণ আর থাকবে না। পরিবেশবিদের মতে শীতলক্ষ্যার দখলকৃত জায়গা উদ্ধার হওয়ায় বুড়িগঙ্গা, বালু ও তুরাগের জায়গাও উদ্ধার সম্ভব। কাঙ্ক্ষিত উপায়ে নদীগুলোর সীমানা চিহ্নিত হচ্ছে না, কারণ প্রশাসন হয় ভয় পাচ্ছে দখলদারদেরকে, নতুবা প্রশ্রয় দিচ্ছে দখলদারদেরকে, যারা অত্যন্ত প্রভাবশালী। আর তারা তো এমনি এমনি নদী দখল করে ফেলেনি, প্রশাসনের যোগসাজশেই করেছে। বনায়নের পাশাপাশি উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল ঠেকাতে স্থানীয় মানুষজনকে সম্পৃক্ত করে সবজি চাষের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। সদিচ্ছা না থাকার কারণে প্রশাসনে অন্যান্য নদীগুলোর ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনটা সম্ভব হচ্ছে না। শরীফুল ইসলাম, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্ধারিত ৬টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারের ব্যবসায়ীদের ৭ দিন সময় দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সকালে চলমান অভিযান পরিদর্শনের সময় এই সময়সীমা বেঁধে দেন প্রতিমন্ত্রী। নিউ মার্কেট কাঁচা বাজারে এই অভিযান চলাকালে নিউ মার্কেটের প্রায় ৩০টি দোকানে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। এ সময় একটি দোকানে ৫,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে প্লাস্টিকের মোড়কে আগে থেকেই যেসব পণ্য মজুত করা রয়েছে তা বিক্রির জন্য প্রতিমন্ত্রীর কাছে সময় চান ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে পাটজাত মোড়ক ব্যবহারে নিশ্চিতে ১ সপ্তাহ সময় বেঁধে দেন প্রতিমন্ত্রী। এ সময় এই আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের প্রতি সহায়তার আহ্বান
পাটের পণ্যের ব্যবহার ও বাজার চাহিদা মেটানোর মাধ্যমে পাটের সোনালী অতীত ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। গেল দুদিনে এই অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রায় 17 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নরসিংদীতে প্লাস্টিকের বস্তায় সার উৎপাদন অব্যাহত রাখায় সার উত্তোলন বন্ধ করে দিয়েছে ডিলাররা। সকাল থেকে জেলার পলাশ ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা থেকে সার উত্তোলন বন্ধ করে দেয় তারা। প্লাস্টিকের বস্তা ভর্তি সার উত্তোলন করে সরবরাহ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার শিকার হচ্ছেন ডিলাররা। তাই তারা এই দুটি কারখানা থেকে আপাতত সকল সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন জেলার 120 জন সহ দেশের 7 শতাধিক ডিলার। এতে বন্ধ হয়ে গেছে দেশের 16টি জেলার ইউরিয়া সরবরাহ। এদিকে ঘোড়াশাল কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানান, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন এই দুটি কারখানায় পাটের বস্তা ব্যবহারের কোনো লিখিত নির্দেশনা না আসায় তারা প্লাস্টিকের বস্তায় সার উৎপাদন অব্যাহত রেখেছেন। তবে লিখিত নোটিশ পেলেই তারা উৎপাদন বন্ধ করে দেবেন বলেও আশ্বাস দেন তিনি। 30 তারিখের মধ্যে বাধ্যতামূলক জুট ব্যাগ যেটা ইউজ করার জন্য গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে। তো আমাদের ডিলারদের দাবি হচ্ছে যে ক্যারিং করতে যে জরিমানার শিকার হয় তাহলে তো এটা ডিলারদের জন্য ক্ষতি, তারা এই কারণে আপনার ক্যারিংটা করতে চাচ্ছে না। তা আমরা গভর্নমেন্টের কাছে আমাদের বিএফ এর পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে সার সেক্টরটারে এইটার অধীনের বাইরে রাখা হোক, এই আইনের বাইরে রাখা হোক। দেখছেন দুপুরের সময় আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দেশের শিল্প খাতকে চাঙ্গা করতেই 60-এর দশকে গড়ে তোলা হয় টঙ্গী শিল্প এলাকা। তবে জমি পেয়েও অনেকেই স্থাপন করেননি শিল্প কারখানা। অর্ধশতাধিক কারখানা বন্ধ পড়ে আছে। অনেক কারখানার জায়গা ভাড়া দেওয়া হয়েছে অন্য প্রতিষ্ঠানের কাছে, আর চালু কারখানার বেশিরভাগই চলছে খুঁড়িয়ে। গণপূর্তমন্ত্রী বলছেন, প্লট পেয়েও যারা শর্ত অনুযায়ী কারখানা করেননি বা বন্ধ করে দিয়েছেন তাদের বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দ দেবে সরকার। টঙ্গী শিল্পাঞ্চল ঘুরে এসে আমার তৈরি করা 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 3য় পর্ব। জরাজীর্ণ এই ভবনটি কোনো যুদ্ধের স্মৃতিচিহ্ন নয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে উৎপাদনমুখী করার জন্য টঙ্গীতে যে শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছিল সেখানকার একটি কারখানার বর্তমান চিত্র এটি। একসময়ের নামকরা কমনওয়েলথ টোবাকো ইন্ডাস্ট্রিজ এখন শুধুই কালের সাক্ষী। এই প্লটের একটি অংশ ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি মোবাইল ফোন কোম্পানিকে, অন্য অংশ একটি তেল কোম্পানিকে, আর নতুন করে যে খনন কাজ চলছে তাও ভাড়া নিয়ে গুদামঘর করছে একটি ওষুধ কোম্পানি। পপুলারের আন্ডারে আমরা কন্ট্রাক্টরে কাজ করি আর কি, এখানে ওয়ারহাউস হবে। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে মালিকা চালায়। দেয়াল ঘেরা এই সবুজ জায়গাটি ছিল তিস্তা টোবাকো ইন্ডাস্ট্রিজ। রাজুকের 4টি প্লটের এই কারখানা 1978 সাল থেকে বন্ধ। মালিক ঋণ খেলাপি হওয়ায় এটি একটি ব্যাংকের হেফাজতে। লোন করছে ব্যাংকের থেকে, সরকারের থেকে, যে এই ব্যাংকের পক্ষ থেকে আমাদের সম্পত্তি দেখাশোনা করে, এটাই আমাদের কাজ। শুরুতে বরাদ্দ পাওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পর বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় বেশ কিছু শিল্প, কিন্তু তাদেরও বেশিরভাগ চলছে খুঁড়িয়ে। সোনালী টোবাকো, ইপসি শু কোম্পানি, আশরাফ টেক্সটাইলস, হাইসন্স গ্লাস, মিল্লাত ইন্ডাস্ট্রিজ সহ বহু কারখানা প্রায় 2 যুগ ধরে বন্ধ। এমন আরো বহু জায়গা খালি পড়ে আছে। কোন কোন প্লটে চলছে সবজি চাষাবাদ। তুমি একটু টালটুল করো আর আনসার করে একটু দেখাশোনা করো, লাউ গাছ গাড়ি, সিম গাছ গাড়ি, বাগুন টাল, টমাটো টাল এগুলা করি। আমরা শুধু গার্ড হিসেবে আছি আর কেন, জায়গাটা দখল করে রাখা যাতে বাইরের লোকজন না আসে। গণপূর্তমন্ত্রী বলছেন, জমি পেয়েও যারা কারখানা করেননি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজুকের যত প্লট আছে এগুলো কিন্তু আপনার একেবারে টোটাল বিক্রি করে না, তারা 99 ইয়ার্স লিজ দেয়। প্রয়োজনে পার্সোনালি দেখবো গিয়ে, তারা যদি কোনো কারখানা করে না থাকে তাহলে তাদেরটা বাতিল হবে। সেই সঙ্গে দখল হওয়া প্লটও খুব শিগগিরই উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা দেশের সমুদ্র উপকূলীয় এলাকাগুলোকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এর অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারার সমুদ্র উপকূলীয় এলাকার প্রায় 650 একর জমির উপর গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সাকাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিশ্বের উন্নত দেশগুলোতে নদী এবং সমুদ্র উপকূলীয় এলাকাগুলোকে শিল্পায়নের কাজে ব্যবহার করা হলো বাংলাদেশে আগে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে বর্তমান সরকার উপকূলীয় এলাকায় বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকা গহিরাকে। ওইটার ফিজিবিলিটি স্টাডি করেছে জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এবং এ পর্যন্ত চায়নার কয়েকটি কোম্পানি এটা ডেভেলপ করতে আগ্রহ প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু ভূমি অধিগ্রহণের জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং ফাইলও সাইন করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিল্প কারখানা গড়ে তোলার জন্য বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন এই ব্যবসায়ী নেতা। শিল্পায়নের জন্য বিভিন্ন উদ্যোক্তাদেরকে আমাদেরকে এখানে আনা উচিত এবং তাদেরকে ইনভাইট করে এনে তাদেরকে আমাদের সাইটটা দেখাতে হবে। প্রাথমিকভাবে এই অর্থনৈতিক জোনে ভারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই অবস্থায় পোশাক শিল্পকে এই তালিকায় রাখার দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। চট্টগ্রামের গার্মেন্টস এখন খুবই খারাপ অবস্থায়। আমরা চাচ্ছি ওইখানে একটা সেপারেট একটা পল্লী করা হোক, ওইখান থেকে ভাগ করে অন্তত আমরা যাতে 100টা ফ্যাক্টরি অন্তত করতে পারি। চট্টগ্রাম অর্থনৈতিক জোন 1 নামের এই এলাকায় যেসব শিল্প কারখানা গড়ে তোলা হবে তার মধ্যে 250-এর বেশি কারখানা হবে জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রিক। এখানে গড়ে তোলা হবে 350-এর বেশি শিল্প কারখানা। এক্ষেত্রে তার আগে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে। আর না হয় এই ইকোনমিক জোন নিয়ে স্থানীয়দের মধ্যে যে উৎসাহ সৃষ্টি হয়েছে তা ব্যর্থতায় পর্যবেসিত হবে। আনোয়ারার ইকোনমিক জোন থেকে কমল দে, সময় সংবাদ। দুপুর সময় আরো থাকছে। পেশোয়ার স্কুলে জঙ্গি হামলার দায়ে 4 জনের ফাঁসি কার্যকর করল পাকিস্তানের সামরিক আদালত। বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত বন্ধ সহ নানা বিষয়ে আলোচনা করতে আগামী 6 অথবা 7 ডিসেম্বর ফেসবুকের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় আবারও সরকারি নির্দেশনা পেলেই ফেসবুক খুলে দেওয়া হবে বলে জানান তিনি। 6 বা 7-এর মধ্যে যে দিন আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়। ফেসবুক ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, আমরা অভিযোগ করছি, ফল পাচ্ছি না। নারীর প্রতি বুলিং হচ্ছে, নারীরা রাজনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন। এগুলোর মাধ্যমে নানা রকমভাবে ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের উপর আঘাত হানা, ধর্মানুভূতিতে আঘাত হানা হচ্ছে। সেই বিষয়টি, এই প্রত্যেকটা বিষয়ে তারা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহীর আঞ্চলিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বাড়তি আগ্রহ সৃষ্টি হবে বলে মনে করেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। আর আঞ্চলিক শিক্ষা কর্মকর্তাদের মতে সরকারের এমন পদক্ষেপে সাক্ষরতার হার দিন দিন বাড়ছে। আব্দুস সালামের ছবিতে সাইবুর রহমান রকের রিপোর্ট। রাজশাহী জেলার অধিকাংশ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে 2015 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। এখন পালা ফলাফল আর নতুন ক্লাসে ওঠার। সংশ্লিষ্টদের মতে সরকারি বেসরকারি মিলিয়ে জেলাতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 1842টি, আর অধ্যয়নরত 2,60,000 শিক্ষার্থীর জন্য প্রয়োজন 46,97,210টি নতুন বইয়ের, যার অধিকাংশ ইতোমধ্যে চলে এসেছে। অন্যান্য বছর সমস্যা থেকেও আমরা যথাসময়ে বই হাতে তুলে দিতে পেরেছি, আর এবারে তো ইনশাল্লাহ পরিবেশ খুবই ভালো, আমাদের কোনো সমস্যা নেই। 1 তারিখে প্রতিটি শিশুর হাতে বই পৌঁছিয়ে যাবে। বছরের শুরুতে নতুন বই হাতে পেলে শিক্ষার্থীরা আরো বেশি মনোযোগী হবে বলে অভিমত শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের। 16 সালে যখন ইনশাল্লাহ সে নতুন বইটা পাবে, অবশ্যই তার মাঝে একটা বাড়তি উদ্দীপনা, উৎসাহ ওর মানসিক অবস্থানের সঙ্গে যোগ দিবেই। আর আঞ্চলিক এই শিক্ষা কর্মকর্তা মনে করেন সরকারের এমন সিদ্ধান্তের কারণে পাশের হার যেমন বাড়ছে তেমনি বাড়ছে সাক্ষরতার হারও। অন্যান্য বোর্ডের তুলনায় রাজশাহী শিক্ষার মানটাও বেড়েছে এবং শিক্ষার্থীর সংখ্যাটাও বেড়ে গেছে। আমরা মনে করি শিক্ষার্থীদের হাতে এই বিনামূল্যের পাঠ্যপুস্তকটা যথাসময়ে পৌঁছার কারণেই এটি সম্ভব হয়েছে। ইতোমধ্যে 25 লাখ বই চলে এসেছে, বাকিটা কয়েকদিনের মধ্যেই পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে গুলিতে মিলন নামে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। রাতে জেলার চক আলমপুরে এই ঘটনা ঘটে।
র‍্যাব ৫-এর জেলা ক্যাম্প কমান্ডার KBM মোবাশ্বির রহিম জানান, গত রাত ২:৩০টার দিকে তাদের একটি টহল দল চক আলমপুর ৩ সাঁকোর মোড় এলাকায় অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে মিলন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলভার, একটি পিস্তল, ৪টি ককটেল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। এদিকে যশোরে গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গত রাতে সদর উপজেলার রহমতপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর ঝিনাইদহ মহাসড়কে গাছ ফেলে একদল দুর্বৃত্ত ডাকাতি করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে নিহত হয় অজ্ঞাত পরিচয়ের এক যুবক। তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ৩টি রামদা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে দুষ্কৃতিকারী এই ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও গুলি বর্ষণ শুরু করে। উভয় পক্ষের ৫-৭ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দল পিছু হেঁটে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে অজ্ঞাতনামা একজন ডাকাত, বয়স অনুমান ৩০ বছরের লাশ আহত অবস্থায় দেখতে পাওয়া যায়। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আরও ৪৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে আজ। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করবে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ বিজিপি। বিজিবি জানায়, কক্সবাজার বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে বাংলাদেশের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার গেছেন। প্রতিনিধি দলে বিজিবি ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা রয়েছেন। পরে দেশটির ঢেকেবেনিয়ায় বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর যাচাই বাছাই শেষে ৪৮ বাংলাদেশিকে ফেরত আনার কথা রয়েছে। এর আগে ৬ দফায় ৭২৯ বাংলাদেশিকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়। ময়মনসিংহে বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যু নিয়ে দুই দেশের জেলা প্রশাসক পর্যায়ে 2 দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। নগরীর একটি বেসরকারি হোটেলে সকাল ৯টায় এই বৈঠক শুরু হয়। সম্মেলনে বাংলাদেশের 7টি ও ভারতের 7টি জেলার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি ও ভারতের পক্ষে শিলংয়ের জেলা ম্যাজিস্ট্রেট শ্রী PS ধর। বৈঠকে দুদেশের সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ সহ সাজা শেষ হওয়া বন্দীদের বিনিময় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুদেশের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে আলোচনাও গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে। সবার উপরে জীবন সত্য, এই স্লোগানে দেশের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আয়োজন করেছে থিয়েটার সপ্তাহ ২০১৫। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন থিয়েটারের সাংগঠনিক পরিচালক ও নাট্যজন রামেন্দ্র মজুমদার। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নাট্য সংগঠনটির প্রযোজনায় প্রতিদিন একটি করে মোট 7টি নাটক প্রদর্শন করা হবে। এছাড়া ৪ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। সমাপনী দিনে থিয়েটার পত্রিকার 40 বছর শীর্ষক গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পদার্পণ করেছে থিয়েটার পত্রিকা। পাকিস্তানের পেশোয়ারে স্কুলে জঙ্গি হামলার দায়ে 4 জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। এরা হলেন মৌলভী আব্দুস সালাম, হজরত আলী, মুজিবুর রহমান ও সাবিল। বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় কোহাট কারাগারে এই 4 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করে দেশটির নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে পাক সেনাপ্রধান রাহেল শরীফ এদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। গেল বছর 16 ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিদের হামলার ঘটনায় ছাত্র শিক্ষক সহ 150 জন নিহত হয়। এই ঘটনায় আটককৃত 4 জঙ্গির মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। হামলার 1 বছরের মাথায় হামলাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাকিস্তান প্রশাসন। যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়া ও তুরস্কের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা মিটিয়ে ফেলতে দুদেশের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি তিনি এও বলেছেন, রুশ সরকারের ভুল নীতি সিরিয়া সংকটকে আরও প্রকট করে দিয়েছে।
এর মধ্যে আইএস জঙ্গি দমনে ইরাকে বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাদল ইরাকের মাটিতে পা রাখলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরাকি শিয়া মিলিশিয়ারা। মঙ্গলবার সিরীয় সেনাবাহিনী প্রকাশিত ভিডিওতে দেখা যায় হোমস প্রদেশের কারিয়াতিন এবং লাতাকিয়া প্রদেশের কয়েকটি এলাকায় আসাদ বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। অভিযানে আইএস সহ বহু বিদ্রোহী নিহত হয়েছে বলেও ভিডিওতে দাবি করা হয়। সিরিয়ার রুশ বিমান হামলা শুরুর পর আইএস দমনে লক্ষণীয় সাফল্যের প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিগত প্রায় 1.5 বছরের ব্যর্থতার বিষয়টি সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় আইএস নির্মূল অভিযানে সাফল্যের প্রত্যাশায় ইরাকে বিশেষ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই বাহিনীর সদস্যরা স্থলযুদ্ধে অংশ না নিয়ে শুধুমাত্র ইরাকি ও কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দেবে বলে সিনেট শুনানিতে জানান প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। তুর্কি সেনাবাহিনী আইএস দমনে যথাযথ ভূমিকা রাখছে না বলেও অভিযোগ করেন তিনি। আমরা ইরাকে স্থানীয় বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই, যাতে তারা নিজেরাই আইএসকে হারিয়ে দিতে পারে। তবে মার্কিন বিশেষ বাহিনী কয়েকটি বিশেষ দায়িত্ব পালন করবে। তারা সেখানে বন্দী মুক্ত করবে, আইএসের শীর্ষস্থানীয় নেতাদের শনাক্ত করে হত্যা করবে এবং সিরিয়ায় আইএস অবস্থানে হামলা চালাবে। এর পরপরই ইরাকি শিয়া মিলিশিয়ারা ঘোষণা দেয় মার্কিন সেনাদল ইরাকে পা রাখলে তাদের প্রতিহত করবে তারা। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি গতকাল বলেছেন, জঙ্গি দমনে কোনো মার্কিন সেনা সহায়তার প্রয়োজন নেই তাদের। অ্যাশটন কার্টারের ঘোষণা পরই তিনি গণমাধ্যমকে এই কথা জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, রুশ সরকারের ভুল নীতির কারণেই সিরিয়ার সংকট আরো জটিল হয়ে উঠেছে। একই সাথে তিনি সিরিয়ার জঙ্গি দমনে তুরস্ককে আরো তৎপর হওয়ারও আহ্বান জানান। পরামর্শ দেন, যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে মস্কো আঙ্কারা সম্পর্কের যে অবনতি হয়েছে তা দ্রুত মিটিয়ে ফেলার। আমাদের সবার আসল শত্রু হচ্ছে আইএস। আমি মনে করি অন্য সবকিছু বাদ দিয়ে আমাদের আইএস দমনেই বেশি মনোযোগ দেওয়া উচিত। সিরিয়া আইএস বিরোধী যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে আরও এক পা এগিয়েছে জার্মানি। একটি পর্যবেক্ষক বিমান, ট্যাঙ্কার বিমান ও একটি যুদ্ধজাহাজ পাঠানোর অনুমোদন দিয়েছে জার্মান সংসদ বুন্দেসট্যাগ। আগে অবশ্য সিরিয়ায় হামলা চালানোর জন্য রাজি ছিল না জার্মানি। প্যারিস হামলার পর ফ্রান্সের অনুরোধে সিরিয়ায় হামলার সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 45 রান। বিপিএলে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় এতদিন দলের সাথে ছিলেন না পাকিস্তানি হার্ড হিটার আহমেদ শেজাদ ও অলরাউন্ডার শোয়েব মালিক। তাই এই ম্যাচে উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গী হিসেবে নেমেছিলেন পাকিস্তানি এই ওপেনার। ম্যাচের শুরুটা দেখে শুনে করলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শেজাদ। দলীয় 18 রানে ফরহাদ রেজার বলে ব্যক্তিগত মাত্র 9 রান করেই সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে শেজাদের পথ ধরেন ইমরুল কায়েসও। দলীয় 30 রানে মুস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি করেন 7 রান। তৃতীয় উইকেট জুটিতে শোয়েব মালিককে সাথে নিয়ে শুরুর বিপর্যয় কাটানোর চেষ্টা করছেন লিটন দাস। এদিকে দিনের অপর ম্যাচে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে লড়বে মুশফিকের দল সিলেট সুপারস্টার্স। সন্ধ্যা 6:30টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট সুপারস্টার্স আর চিটাগাং ভাইকিংস। এখন পর্যন্ত 5টি ম্যাচের মাত্র একটিতে জয় পেয়ে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে মুশফিকের সিলেট। অন্যদিকে 1 ম্যাচ বেশি খেলেও সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে স্থান পেয়েছে তামিমের চিটাগাং। শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে রংপুরের কাছে বড় ব্যবধানে হারের পর এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ভাইকিংসরা। এদিকে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে প্রথম জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুশফিক বাহিনী। দলের শক্তি বাড়াতে আজকের ম্যাচে সিলেট স্কোয়াডে শহীদ আফ্রিদির যোগ দেওয়ার কথা রয়েছে। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যয়নপত্র বিতরণ, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সতর্ক দল, জানালেন নেতারা। পৌর নির্বাচনের যাচাই বাছাই করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি, নেতারা বললেন তৃণমূলে অসন্তোষ নেই। অপরাধ প্রমাণিত হলেও মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন নিজামের আইনজীবীদের।
দোষ স্বীকার করে এ ধরনের আবেদন এটাই প্রথম, জানালেন অ্যাটর্নি জেনারেল। স্বাধীনতার ৪৪ বছরেও সুসংহত হয়নি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ ঘটছে জঙ্গিবাদের, মন্তব্য বিশ্লেষকদের। এবং পার্বত্য শান্তি চুক্তির ১.৫ যুগ পূর্তিতে রাঙামাটিতে জনসংহতি সমিতির সমাবেশ, নানা বঞ্চনার অভিযোগ, পাহাড়ের অধিবাসীদের শর্ত দ্রুত বাস্তবায়নের দাবি। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।